নদীর নিস্তব্ধতায় লুকিয়েছিল এক রহস্য গভীর। ভালোবাসা হলো বেইমানি, আর কষ্ট নিল চেহারা। চোখে ছিল স্মৃতি, মনে ভাঙল বিশ্বাস। জলের ঢেউয়ে অবস্থিত ছিল এক ভয়ের অনুভূতি। সত্যি সামনে এলো তো কেঁপে উঠল প্রত্যেকটা শ্বাস। ঘেন্না আর ভালোবাসায় জিতে গেল সত্যিকারের বিশ্বাস। সোনিয়া নিজের বিছানায় বসেছিল। ওকে উদাস আর চিন্তিত দেখাচ্ছিল। ওর চোখের নিচটা একদম কালো হয়ে গেছিল, কিন্তু ওর চোখে জল ছিল না। ও কিচ্ছু বলে না। তখনই ওর ফোন বেজে উঠল। ও নিজের বাঁ হাত দিয়ে কল ওঠালো। এটা ওর ডক্টরের কল। হ্যালো। কি করছো সোনিয়া? কিছু না, শুধু এমনি বসে আছি। তুমি কি ওষুধ নিয়ে নিয়েছো? এবার খাবো। ঠিক আছে, আমি শুধু এটাই সাজেস্ট করব যে নিজের জীবনে এগিয়ে যাও। ঠিক আছে, আমি তোমায় সন্ধেবেলা কল করছি। সোনিয়া কল কেটে দিল, বিছানা থেকে নামলো। তখনই জানা গেল যে ওর আরেকটা হাত নেই। ওর বাঁ দিকের হাত কনুইয়ের ওপর থেকে কাটা। ও টেবিলের কাছে গেল আর নিজের ওষুধ ওঠালো। সামনের জানলা দিয়ে ও বাচ্চাদের খেলতে দেখল। এটা দেখে ওর চোখে জল পড়তে লাগলো। কিছু মাস আগে সোনিয়া আর গারেত মাটিতে বসে কথা বলছিল। তাহলে এবার আগের কি প্ল্যান তোর? ব্যাস, এবার বিয়ে আর কি। সত্যি তাই? তাহলে কবে করবে বিয়ে? তখনই গার্ভিত নিজের পকেট থেকে একটা আংটি বার করলো আর সোনিয়াকে দিল। এটা দেখেই সোনিয়া খুব খুশি হয়ে গেল। আর একদিন যখন গার্ভিতের মৃত্যু হয়েছিল, সোনিয়া নদীতে দাঁড়িয়েছিল আর জলের ওপরে রক্ত ছড়াতে দেখছিল। এটা দেখে ও ঘাবড়ে গিয়ে ওই দিকেই দৌড় দিল। গার্ভিতকে খোঁজার চেষ্টা করলো। গার্ভিত, 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 গার্ভিত। তখনই জলের ভেতর থেকে সেই প্রাণী আবার বাইরে এলো আর জলের উপরে রাখা ওর হাতটা কেটে দিল। সোনিয়া যন্ত্রণায় জোরে চিৎকার করে উঠল। তুমি কি জানতে পারলে ওই নদীতে আজকে সকালেই আরো একটা মৃত্যু হয়েছে? পরের দিন আশিমা চন্দনের সাথে নদীর সামনে গিয়ে পৌঁছালো। ও কালকের এই ঘটনার তদন্ত করতে এসেছিল। ও আশেপাশে সব জিনিস মন দিয়ে দেখল আর মাটিতে কিছু চিহ্ন দেখল, যেন কাউকে ভেজা মাটির মধ্যে টানা হয়েছিল। কিছু দূরে ও গাছের ডালের ওপরে একটা কাপড় ঝুলতে দেখল। এই চিহ্ন, এটা কোনো বড় জানোয়ারে, হয়তো কোনো কুমির বা অন্য কোনো শিকারী। ম্যাডাম, আমি আগেই বলেছিলাম এখানে কোনো জন্তু জানোয়ার নেই। এখানে শুধু ও থাকে। আপনি যত কাছে যাবেন ততই বিপদ বাড়বে। চন্দন, আমি এই কাপড়ের টুকরো পেয়েছি। এটা কোনো শিকারী। আমাদের এই পুরো এরিয়াটা সিল করতে হবে। সিল করে কি হবে? আপনি কি জলটাকে কয়েদ করতে পারবেন? আশিমা চন্দনের দিকে কড়া নজরে দেখল। ও কাপড়ের টুকরোটা প্লাস্টিকের মধ্যে ভরে নিল আর ওখান থেকে চলে গেল। ওই রাতেই সোনিয়া নিজের ঘরে খাবার বানানোর চেষ্টা করছিল। একটা হাত না হওয়ার জন্য ওর একটু অসুবিধা হচ্ছিল। ও নুনের ডিব্বাটা খুলছিল, কিন্তু সেটা হাত থেকে পিছলে নিচে পড়ে গেল। ওটা পরিষ্কার করার জন্য নিচে ঝুঁকল আর নিজের দুর্বলতাও বুঝতে পারল। ও ওখানেই বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ও নিজেকে সামলে নিল, মাটিটা পরিষ্কার করলো আর হাত ধুয়ে নল বন্ধ করলো। কিন্তু নল থেকে তাও জলের বিন্দু পড়তে থাকছিল আর হঠাৎ নল নিজে থেকেই চালু হয়ে গেল। ভয়ে সোনিয়া বাইরে পালালো।
কিন্তু দরজায় ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল আর কাঁদতে কাঁদতে মাথা ওঠালো। তুমি আমার থেকে চাওটা কি? আমায় কেন মেরে দিচ্ছ না? পেছনের নল থেকে জল লাগাতার পড়ে যাচ্ছিল আর সোনিয়া সেখানেই বসে কাঁদতে লাগলো। সকালে আশিমা একলাই পুলিশ স্টেশনে এলো ও আলমারি খালি করে ফাইল দেখতে লাগলো, যাতে যে ঘটনা চলছে সেই ব্যাপারে কিছু জানতে পারে। ও বিশেষ করে পাণ্ডবীর সাথে জড়িত ইনফরমেশন দেখছিল। তখনই ও 17 বছর আগেকার একটা রিপোর্ট দেখতে পেল, যেখানে সাবিত্রী নামের একটি মহিলার কথা লেখা আছে, যাকে ডাইনি বলে গ্রামের লোকেরা জলে ডুবিয়ে তাকে মেরে ফেলেছিল। তারপর থেকে গ্রামে পাণ্ডবীর ঘটনা ঘটতে থাকে। সাবিত্রীর পুরো নাম ছিল সাবিত্রী চন্দন গুপ্তা। এটা দেখতেই আশিমা বুঝে গেল যে চন্দনেরই বউ। ও তৎক্ষণাৎ চন্দনের টেবিলের কাছে গেল, ওর ড্রয়ার ভেঙে ফেলল আর ও তার ভেতরে অনেক কাগজের কাটিং দেখতে পেল আর একটা ভেজা শাড়ির টুকরোও পেয়ে গেল। এটা কি চন্দন? যখন ওই সব দেখছিল তখনই ওকে কেউ আওয়াজ দিল। ও তাড়াতাড়ি সবকিছু আবার রেখে দিল আর ওখান থেকে বেরিয়ে গেল। রাতে সোনিয়া অন্ধকার জঙ্গলে চলছিল। ও যেন কোনো প্রভাবের মধ্যে ছিল আর পুরো জঙ্গলে গার্বিতের আওয়াজ যেন শোনা যাচ্ছিল, যে ওকে ডাকছিল। সোনিয়া, এখানে আছো? সোনিয়া! ও না থেমে যেন কোনো অচেতন অবস্থায় ও আগে এগোতে লাগলো। কিছুক্ষণ পর সোনিয়া নদীর কিনারায় এসে পৌঁছালো। ও জলটাকে দেখতে লাগলো আর ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। গার্বিত, কি তুমি কি এখানেই আছো? তখনই হঠাৎ জলের মধ্যে বুদবুদ সৃষ্টি হলো আর কিছুক্ষণের মধ্যে এক ভয়ঙ্কর বিগড়ে যাওয়া চেহারার মহিলা জল থেকে বাইরে বেরোলো। সোনিয়া ভয় পেল না। মনে হচ্ছিল যেন ও ওর প্রতিক্রিয়াতেই ওকে দেখছে আর ওকে ওই আকৃতি যেন গর্বিতের মতো দেখাচ্ছে। ও আস্তে আস্তে ওর হাত পাণ্ডবীর দিকে এগোলো। আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি আর সহ্য করতে পারছি না। তখনই হঠাৎ এক তীব্র আলো ওই প্রাণীর ওপরে পড়ল। ওটা টর্চের আলো ছিল। ঝাড়ির পেছন থেকে আশিমা বাইরে এলো। ওর হাতে বন্দুক ছিল আর ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। সোনিয়া, পেছনে সরো, ও গার্ভ নয়। পাণ্ডবী নিজের আসল রূপে ফেরত এলো আর জোরে চিৎকার করল। পাণ্ডবী তাড়াতাড়ি জলের ভেতরে চলে গেল। এখনই সোনিয়া ওর প্রতিক্রিয়া থেকে বাইরে বেরিয়ে এলো আর নিচে পড়ে গেল। আশিমা তৎক্ষণাৎ ওর দিকে দৌড় দিল আর ওকে সামলে নিল। ওটা গার্ভী ছিল, ও আমায় দেখেছিল। না সোনিয়া, ও তোমাকে ধোঁকা দিচ্ছে। ও একজন শিকারী। ও তোমার ভালোবাসাকে ব্যবহার করছে। এর মাঝে ও পেছন থেকে একটা হাততালির আওয়াজ শুনতে পেল। ও ঘুরে দেখল তো ঝাড়ির পেছন থেকে এক চেনা পরিচিত লোক বাইরে বেরিয়ে এলো। ওটা আর কেউ নয়, ওটা চন্দন ছিল। খুব সাহসী আপনি ম্যাডাম, কিন্তু অনেক দেরিতে এসছেন। আজকে রাতেও খুব ক্ষুধার্ত। চন্দন, এসব কি? তুমি নিজের ছেলের মৃত্যুকে ব্যবহার করলে? আমার ছেলে মারা যায়নি, ওর ভেতরে আছে। যখন পাণ্ডবী কাউকে খায়, ও ওর শরীরের একটা অংশ হয়ে যায়। আমার ছেলে এখন একদম অমর, আর এখন গর্বিত ওর অংশ। আমি ওকে শুধু খাবার খাওয়াই, যাতে ও খুশি থাকে। আশিমা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল আর চন্দনের ওপর বন্দুক তুলে ধরল। তুমি পাগল হয়ে গেছো। তুমি মানুষের প্রাণ নিয়ে নিচ্ছ একটা ভুল বোঝার জন্য। তোমাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। আমি কোথাও যাব না, কিন্তু আপনারা দুজন নিশ্চয়ই যাবেন জলের ভেতরে। চন্দন তৎক্ষণাৎ ঝুঁকে গেল আর মাটিতে পড়ে থাকা দড়ি টেনে নিল, যাতে একটা গর্ত খুলে গেল আর আশিমা তাতে পড়ে গেল। মাথায় জোরে আঘাত খাওয়ার জন্য ও ওখানেই অজ্ঞান হয়ে গেল।
চন্দন সোনিয়াকে ধরল আর ওকে টানতে টানতে নদীর দিকে নিয়ে গেল। আমি তোমার জন্য আরো খাবার এনেছি। আজ এই মেয়েটা তোমাকে পুরো করে দেবে। এর একটা হাত তো তোমার কাছে আগে থেকেই আছে। সোনিয়া পাণ্ডবীর দিকে তাকালো। ওকে খুবই বিভৎস আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। কিন্তু তখনই কিছু একটা বদলে গেল। সোনিয়ার বদলে ও চন্দনের গলা ধরে নিল। সাবিত্রী, আমি তোমার স্বামী। আমি তোমার সাহায্য করছি। ছেড়ে দাও আমাকে। পাণ্ডবী চন্দনকে জলের দিকে টেনে নিয়ে গেল। শয়তান, আমাকে শাকচুন্নি বলে মারার ষড়যন্ত্র তোর ছিল, যাতে তুই তোর অবৈধ বউকে ঘরে নিয়ে আসতে পারিস। আমি পুরুষদের ঘেন্না করি। তুই আজকে একটা মেয়েকে বলি করে নিজের চালি ভেঙে দিয়েছিস। এখনো সময় আছে তোর ফলে। দ্রুত ঝটকা দিয়ে পাণ্ডবী জলের ভেতরে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যেই জলের ওপরের অংশ লাল হয়ে গেল। সোনিয়া এইসব দেখে ভেঙে পড়ল আর ওখানেই পড়ে গেল। কিছুক্ষণ পর আশিমার জ্ঞান ফিরল আর ও গর্ত থেকে বাইরে বেরোলো। ও সোনিয়াকে দেখল আর তাড়াতাড়ি ওর কাছে এসে পৌঁছালো। চলে গেছে ও, আর ওই জিনিসটাও। ও কখনো যাবে না। ও শুধু অপেক্ষা করবে যতক্ষণ অবধি অন্য কোনো মানুষ নিজের ঘেন্না আর দুঃখ থেকে ওকে আবার ফেরত না ডেকে আনে। সোনিয়া নিজের কাটা হাতের দিকে তাকালো আর প্রথমবার ওটা দেখেও চিন্তিত হলো না। গার্বিক চিটেড অন মি। ওকে চন্দনী এখানে পাঠিয়েছিল যাতে ও আমাকে জলে ডুবিয়ে মারতে পারে। কিন্তু তোমার হাত আসার আগে আমার শরীর খারাপ হয়ে গেছিল। ও ওষুধ বলে আমার হাতের মধ্যে একটা ভাইরাস ইনজেক্ট করেছিল। যদি আজ ওই হাতটা আমার শরীর থেকে না বেরোতো তাহলে আমি পুরোপুরি প্যারালাইজড হয়ে যেতাম। কিন্তু তুমি এসব কি করে জানলে? সাবিত্রীর আত্মা ওই দিন আমার সাথে কথা বলেছিল। ওই আমাকে বলেছিল ওর আত্মাই নদীর সাথে বেঁধে আছে। শুধু আমাকে একটা খেলা খেলতে হবে চন্দনকে এখানে অবধি আনার জন্য। এটা বলতে বলতেই সূর্য উদয় হতে লাগলো। সোনিয়া আর আশিমা একসাথে বসেছিল আর আশিমা পুরো কাহিনী শুনতে লাগলো। তোমার শহরে আবার ফেরত যাওয়া উচিত। এখানে আর কিছুই বেঁচে নেই। হ্যাঁ, আমি আমার জীবন আবার শুরু করতে চাই নিজের জন্য। আশিমা সোনিয়াকে সাহারা দিল আর ওকে ওঠাতে সাহায্য করলো। তখনই দুজনে সেখান থেকে যেতে শুরু করলো। হঠাৎ জলের মধ্যে আবার বুদবুদ সৃষ্টি হলো।